ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বিচার বহির্ভূত সব হত্যার বিচারের আশ্বাস। বন্যায় অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা, দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছাতে সমন্বিত উদ্যোগ। অনির্দিষ্টকাল নয়, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান মেজর হাফিজের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সচিবালয় আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দর্শক, আমরা এখন ঢাকা মেডিকেলে সরাসরি চলে যাচ্ছেন, সেখানে এই মুহূর্তে রয়েছেন মামুন আব্দুল্লাহ। মামুন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা সম্পর্কে জানাবেন আর সর্বোপরি সেখানকার সার্বিক চিত্রও জানাবেন। জি বিপাশা, আপনি জানেন যে আজকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য আনসার সদস্যরা সারাদিন ব্যাপী মূলত ঢাকা শহরের শাহবাগে থেকে শুরু করে মেইন পয়েন্টগুলোতে তারা সেখানে ছিল এবং এক পর্যায়ে তারা সন্ধ্যার পরে আপনি জানেন যে সচিবালয় গেট তারা দখল করে এবং সেখানে সচিবালয় যারা ভিতরে যারা ছিল, সচিব থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল, তাদেরকে তারা আটকে রাখে এবং এক পর্যায়ে মারমুখী হয়ে ছাত্ররা তাদেরকে দমন করার জন্য গেলে ছাত্রদের উপর মারমুখী হয়ে চড়াও হয়ে সশস্ত্রভাবে ছাত্রদের উপর হামলা করে এবং সেখানে অসংখ্য ছাত্র আমরা দেখেছি। ঢাকা মেডিকেলে প্রায় শখানিকের বেশি ছাত্র এখানে ইনজুর আছে এবং এখানে ভর্তি আছে। আমরা দেখেছি যে অসংখ্য ছাত্র খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, যারা বেশি ক্রিটিক্যাল আছে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা কম ইনজুর্ড হয়েছে তাদেরকে মূলত প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ আগে সার্জিস আলমের সাথে কথা বলছিলাম, সমন্বয়কারী। তিনি বলছিলেন যে আনসার সদস্যের নামে মূলত স্বৈরাচারের প্রেতাত্মা এখানে ঢুকে এই যে বিজয়, সে বিজয়কে নস্যাৎ করার জন্য তারা এখানে এসেছিলেন, ছাত্রদের উপর সশস্ত্রভাবে হামলা করেছেন। মূলত এই মুহূর্তে আসলে আপনি জানেন দেশের একটি ক্রান্তিকাল মুহূর্ত চলছে। আপনার জানেন যে কুমিল্লা, ফেনী, তারপরে খাগড়াছড়ি এইসব এলাকায় বন্যায় কিন্তু আমরা দেখেছি পর্যদুস্ত অবস্থা। সেখানে মূলত আনসার সদস্যরা যারা প্রশিক্ষিত তারা কিন্তু সেখানে থাকার কথা ছিল বলছেন যারা সমন্বয়কারী। আসিফ মাহমুদ এসেছিলেন এবং সমন্বয়কারী এসেছিলেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখেছি, তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন এবং তিনি চিকিৎসা নিচ্ছেন। তার সর্বশেষ অবস্থা আসলে আমরা এখনও বলতে পারছি না, ভিতরে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। সব কিছু মিলে আসলে আনসার সদস্যরা যেভাবে মারমুখী হয়ে চড়াও হয়ে ছাত্রদের উপরে হামলে পড়েছে সেটিকে তারা ধিক্কার জানাচ্ছেন। কিছুক্ষণ আগে রুহুল কবির রিজভী এসেছিলেন বিএনপির পক্ষ থেকে, সবাই ছাত্রদেরকে দেখতে এসেছিলেন যারা ইনজুর্ড হয়েছে। সব কিছু মিলে আসলে এখন পর্যন্ত অনেক ছাত্র ইনজুর্ড যারা, তারা কিন্তু আসছেন এই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এবং যাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া দরকার তাদেরকে এখান থেকে রেফার করা হচ্ছে। তো বিপাশা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আনসার সদস্যদের সাথে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, তাই এখনই সব দাবি না তুলে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে দেশের মানুষই সে সিদ্ধান্ত নেবে। সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটানোর আশ্বাসও দেন তিনি। জানান, চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ দেশের বিভিন্ন স্যাটেলাইটে তা প্রচারিত হয়। ভাষণের শুরুতে জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। জানান, এই আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ায় সাহস যোগাবে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। ভয়াবহ বন্যার কথাও উঠে আসে তার ভাষণে। আগামীতে বন্যা প্রতিরোধে অভ্যন্তরীণ সহযোগিতার পাশাপাশি প্রতিবেশীদের সাথে যৌথভাবে কাজ করবে সরকার। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে।
বিগত সরকারের সমালোচনা করে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, বিচারের নামে প্রহসন এদেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। তিনি বলেন, এমন দেশ গড়ে তোলা হবে যেখানে সব নাগরিকের মানবাধিকার সুরক্ষিত থাকবে। সবাইকে ধৈর্য ধরতে বলেন প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। আশ্বাস দেন জুলাই আগস্টের হতাহতের ঘটনার স্বচ্ছ তদন্তের। গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে। বিচার বিভাগ ব্যাংকিং আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায়, সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য। লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টা জানান, কারো হুকুমে হত্যাকাণ্ড, গুম ও অত্যাচার যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম, নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। দায়িত্ব পালনে দেশবাসীর সহযোগিতা চান তিনি। তা না হলে গত 16 বছরের দুঃখ ঘোচানোর পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নিজ থেকে এর জবাব দেন প্রধান উপদেষ্টা। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বন্যায় উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী। চরম দুর্ভোগে দুর্গতরা। প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। কয়েক জেলায় পানি নামছে ধীরে, পরিস্থিতি উন্নতির দিকে। তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। ঘরে ফেরার অপেক্ষায় আশ্রিতরা। এদিকে কুমিল্লার তিতাস ও বুড়িচং উপজেলায় বন্যায়
2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। এখনো আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। মৌলভীবাজারের মনু, জুড়ি ও কুশিয়ারার পানি এখনো বিপদসীমার উপরে। বাঁধ ভেঙেছে 16 জায়গায়। বাড়িঘর ছেড়ে গবাদি পশু সহ আশ্রয় কেন্দ্রে উঠেছেন দুর্গতরা। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তারা। কমেছে জেলার 4টি নদীর পানি। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। আমাদের রাস্তা ডুবে, আমাদের বড় বাসার নিচে পানি ঢুকে, আমরা অনেক সমস্যা। পানির মাঝে আবুডুবু খাইতেছে এক হিসাবে। যে জায়গা পানির মাঝে আমি এখনো দাঁড়ানো আছি, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। পুরা সিরা গুট আর পানির ভিতরে নড়িয়ে গেছে লোকনাথ মন্দির। আমরা বড় কষ্টর মাঝে আছি আজ 5 দিন ধরে। লক্ষ্মীপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। 5 উপজেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার 80% এলাকা তলিয়ে গেছে। 2 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। ভেসে গেছে পুকুর ও জলাশয়ের মাছ। পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আশ্রয় নিয়েছে দুর্গতরা। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা। আমগো গরু মরে গেছে, 2টা ছাগল মরে গেছে, একটা আমগো ঘরের ভিতরে এখনো পানি। 8, 9 এবং 7 তিনটা ওয়ার্ডে পানিতে এখন বাঁচতেছে। এমনকি আমরা যারা এখানে জনসাধারণ আছি, আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি। ফেনীর মুহুরী নদীর পানিতে ও শনিবার রাতের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা শহর মাইজদি ও 8 উপজেলার বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাটে পানিবন্দী লাখো মানুষ। হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, লাখাই, সদর সহ 7টি গ্রাম তলিয়ে গেছে। 2 লাখ মানুষ পানিবন্দী। টিউবওয়েলগুলো পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় কম। চট্টগ্রামে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নামছে। ঘরে ফিরতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ। চালু হয়েছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ। তবে এখনো কিছু কিছু এলাকায় নৌকায় যাতায়াত করছেন পানিবন্দী মানুষ। কর্ণফুলী, হালদা, শিকলবাহা, শিকল ও সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপরে। কুমিল্লায় বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। নৌকা না থাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। বেড়েছে মানুষের দুর্ভোগ। বন্যার ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত প্রায় 40,000 মানুষ। ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও ফসলের। বাংলাভিশন নিউজ ডেস্ক। ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ মেলেনি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সচিব KM কামরুল আহসান। তিনি জানান, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় করে ত্রাণ দিচ্ছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, বন্যা কবলিত এলাকায় ব্যক্তি ও বিভিন্ন সংস্থাও ত্রাণ দিচ্ছে। সচিব বলেন, ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জানান, ভারী বৃষ্টি না হলে দ্রুত উন্নতি হবে। তিনি বলেন, সবার কাছে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ব্রিফিংয়ে সচিব আরও জানান, 11টি জেলার প্রায় 11 লাখ পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 53 লাখ মানুষ। সরকারি হিসেবে বন্যায় পর্যন্ত 20 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। সচিব জানান, ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে 3654টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে 48টি মেডিকেল টিম। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ 3,52 লাখ টাকা, 20,000 মেট্রিক টন চাল এবং 15,000 বস্তা শুকনো খাবার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিতরণ করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্য লোকদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চান, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়। রবিবার বিকেলে সিলেটের একটি হোটেলের হল রুমে জেলা ও মহানগর বিএনপি আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ নির্মাণে কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দ্রুত নির্বাচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ এখন সব বোঝে। 15 বছরের স্বৈরাচারী সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। প্রথমেই বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট
এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত চালাচ্ছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, আয়না ঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তারা এখনো বহাল তবিয়তে আছে। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারকে মদতদানকারী যারা উপদেষ্টা পরিষদ ও প্রশাসনে আছে তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান মেজর হাফিজ। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তত্ত্বাবধায়ক সরকারের আইন ফিরে পেতে আগামী মঙ্গলবার আপিল বিভাগের রেজিস্ট্রারে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রিভিউ আবেদন জমা দেওয়া হবে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী শরীফ ভুইয়া আবেদন জমা দেবেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ডক্টর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটের অফিসে সংবাদ সম্মেলনে তথ্য জানান সুজন সম্পাদক। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক। এই তথ্য দিয়ে আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এটি সাংবিধানিক ভুল, যার কারণে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। বিগত ১২ বছর এই রায়ের রিভিউর জন্য কেউ আসেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে আপিল বিভাগ এই সংশোধনী পুনরায় বিবেচনা করবে বলে প্রত্যাশা তাদের। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিচারপতি এবিএম খায়রুল হক স্বপ্রণোদিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়াকেই পূর্ণাঙ্গ রায় দিয়েছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো একবার জানিয়ে। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। বিচার বহির্ভূত সব হত্যার বিচারের আশ্বাস। বন্যায় অবর্ণনীয় দুর্ভোগে লাখ লাখ মানুষ, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে হিমশিম অবস্থা, দুর্গত সবার কাছে সহায়তা পৌঁছাতে সমন্বিত উদ্যোগ। অনির্দিষ্টকাল নয়, সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান মেজর হাফিজের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। সঙ্গে থাকায় ধন্যবাদ।